আর সাউন্ড, এই যে সাউন্ডটা ভাই, মানে সুপার বাইকের একটা ফিল দেয় না? কড়া লাগে ভাই, আমার কাছে কেন জানি খুব বেশি কড়া লাগে। অনেকদিন পর আজকে আমরা স্পোর্টস বাইক চালাবো, অ্যান্ড নট অনলি স্পোর্টস বাইক, এটা হচ্ছে R15 ভার্সন 3। এটা সম্ভবত অফিসিয়াল একটা বাইক। যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক নিয়েছি, আমি বলতে পারতেছি না অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, বাট সম্ভবত অফিসিয়াল হওয়ারই চান্স আছে এটা, কারণ এই কালারটা অফিসিয়ালি চলতেছে বলে আমার জানা আছে। অ্যান্ড মোটামুটি গ্লাস সেট আপ, দাঁড়ান তো একটু গ্লাসটা সেট আপ করে নিই। একটা বাইক যখন চালাবেন বা একটা গাড়ি যখন চালাবেন, তখন উঠে বসার পর গাড়িতে হচ্ছে স্টিয়ারিং, সিট এগুলো অ্যাডজাস্ট করতে হয়। অ্যান্ড বাইকে তো স্টিয়ারিং বা সিট এগুলো অ্যাডজাস্ট করা যায় না। বাইকে হচ্ছে লুকিং গ্লাসগুলা এটা নিজের মতো করে অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। এটা গাড়িতেও লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করে দেন চালাবেন, তাহলে অ্যাক্সিডেন্টের হওয়ার চান্সটা অনেক কম থাকবে। অ্যান্ড এটা ইন্ডিয়ান একটা বাইক সেহেতু চাকায় তো অবশ্যই ABS আছে না? হ্যাঁ, পেছনেরটা চাপ দিলেই বোঝা যায় ABS যে আছে। একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, স্পোর্টস বাইকের যে একটা ক্রেজ, স্পোর্টস বাইকের যে একটা চাহিদা, স্পোর্টস বাইকের যে একটা ব্যাপার স্যাপার ছিল, ওইটা হঠাৎ করে কিছুটা হলেও কিন্তু বাংলাদেশে কমছে। এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে কিছু কিছু রাস্তায় স্পিড লিমিটার বসাইছে, স্পিড মিটার বসাইছে, বা স্পিড গান যেগুলাকে আমরা বলি ওগুলা বসাইছে। অ্যান্ড প্রচুর কেস হইতেছে। অ্যান্ড মানে উল্টাপাল্টা চালানো, উল্টাপাল্টা মডিফিকেশন করে লাউড, তারপরে এটারে কি বলে, লাউড, এটারে কি যেন বলে, এক্সস্ট লাগানো, এই সমস্ত ব্যাপারগুলো থেকে মানুষজনকে একটু করতেছে, মানে নিরুৎসাহিত করা হইতেছে। এই কারণে আস্তে আস্তে স্পোর্টস বাইকের চাহিদাটা কিছুটা হলেও কমছে। বাংলাদেশে মোটামুটি সবগুলা দেখেন, একটা সময় ছিল স্পোর্টস বাইক মানে প্রথম পছন্দই মানুষের ছিল হলো স্পোর্টস বাইক, অ্যান্ড সেই চাহিদা ছিল। সেকেন্ড হ্যান্ড মার্কেটেও যে কোনো স্পোর্টস বাইক আসা মাত্রই বিক্রি হয়ে যেত। কিন্তু এখন এই চাহিদাটা আস্তে আস্তে অনেকটাই আমার মনে হয় শিথিল হয়েছে বা কমছে। মানুষ এখন পাওয়ারফুল ইঞ্জিন চায়, পাওয়ারফুল ইঞ্জিন চায় না তা না, কিন্তু একটু সিটিং পজিশনটাও সুন্দর চায়। আসলে ওই যে বলে না যে খালি দেখতে সুন্দর হইলেই তো হবে না, ওটার সার্ভিসও ভালো হইতে হবে। জাতের মেয়ে কালো হইলেও ভালো, একটা কথা আছে না? খালি দেখার সৌন্দর্যটাই অনেক কিছু না। জাতের যদি হয়, যদি ইঞ্জিনের পাওয়ার অ্যান্ড সব কিছু স্মুথনেস অ্যান্ড সব ঠিক থাকে, ব্রেকিং কন্ট্রোলিং ভালো থাকে, এবং সেটা যদি স্পোর্টস বাইক নাও হয়, ওই যে দেখতে একদম অ্যাগ্রেসিভ নাও হয়, দেখতে কমিউটার হয় বা নেকেড স্পোর্টস হয়, ওইটাই আস্তে আস্তে মানুষের পছন্দের লিস্টে চলে আসে। ঠিক ওইরকম দেখা গেছে মানুষ এখন আস্তে আস্তে স্পোর্টস বাইক থেকে কিছুটা হইলেও সরে আসতেছে, এরকমটা আমার মনে হইতেছে। আসলে কি ভাই, স্পোর্টস বাইক মানুষ কেন নেয়? একটু স্পিড তুলবে, একটু ড্র্যাগ রেস করবে, একটু ফ্রেন্ডরা মিলে একটু মডিফাই করে একটু ঘুরবে, একটু রাইড টাইডে বের হবে। কিন্তু এখন বর্তমানে যে অবস্থাটা হয়েছে, এখন রাতে মাওয়া যাওয়া ছাড়া মনে হয় না আর কোনো জায়গা আছে যেখানে আপনি স্পোর্টস বাইক নিয়ে একটু শান্তি মতো চালাতে পারবেন। ঢাকার অদূরেই ছিল হচ্ছে 300 ফিট, অ্যান্ড 300 ফিটের ব্যাপারটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। 300 ফিটে এখন আপনি চাইলে স্পোর্টস বাইক নিয়ে যে একটু তাংফাং করবেন, একটু সাইলেন্সারে হলার লাগায় যে একটু ভম ভম করবেন, এই ব্যাপারগুলো আর ওইভাবে নাই। তো দেখা গেছে আমি যদি ওইভাবে টানতেই না পারলাম, তাহলে শহরের মধ্যে এইভাবে গুজো হয়ে থেকে নিজের এনার্জি নষ্ট করার তো কোনো মানে আসলে কেউ খুঁজে পাবে না। এই জন্য আস্তে আস্তে স্পোর্টস বাইকের ব্যাপারটা একটু শিথিল হয়েছে, আমার মনে হয় যে একটু কমছে। অন্যান্য বাইক বিক্রির ব্যাপারটা কিছুটা হলেও বাড়ছে, কারণ নতুন কিছু স্পোর্টস বাইক কিন্তু আসছে, কিন্তু ওইভাবে আসলে সারা এখন ফেলতে পারতেছে না। তবে সবকিছুর পর একটা জিনিস আমি বলবো, R15 ভার্সন 3 এটা হলো বাংলাদেশের একমাত্র সাকসেসফুল স্পোর্টস বাইক, যেটা শুরুতে আসার পর থেকে এই পর্যন্ত তার যেই জৌলসটা, যে মাধুর্যটা, ওইটা এখনো পর্যন্ত ধরে রাখতে পারছে। দেখেন R15 এর প্রথম যে মডেলটা আসে, ওটা সম্ভবত 3,80,000 বা 3.5 লাখ টাকায় বিক্রি হইতো। R15 ভার্সন 1 যেটা, পিছনের চাকাটা একটু চিকন ছিল, 3.5 লাখ টাকার বাইক। আমরা বলতাম বাবারে বাবা, 3.5 লাখ টাকার বাইক। অ্যান্ড তারপরে আসলো 5.5 লাখ টাকার বাইক, বা 5 লাখ প্লাস, বা এরকমই 5 লাখের আশপাশেই ছিল। সেটা হলো ভার্সন 2টা। ওটার দাম পরে কিছুটা হলেও কম ছিল সম্ভবত।
অ্যান্ড এই ট্যুর পর আসলে হলো ভার্সন 3 অ্যান্ড এটা একটা গেম চেঞ্জার ভাই। এই R15 ভার্সন 3টা একটা ফুলফিল গেম চেঞ্জার ছিল। এইটার লুকস, এইটার পাওয়ার, এইটার টেকনোলজি, এইটার সব কিছু মিলে ইন্দোনেশিয়ানের মধ্যে দিছিল হচ্ছে ইউএসডি সাসপেনশন, তারপরে ইন্ডিয়ানের মধ্যে আবার এবিএস, সার্বিক সবকিছু মিলা এটার লুকস অ্যান্ড সব মিলে ভাই এই বাইকটা ফাটাফাটি একটা মার্কেটে গেম চেঞ্জার বা এই টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল ইয়ামাহার জন্য, বাংলাদেশে বিশেষ করে, যেহেতু আমাদের দেশে সিসি লিমিট 150 পর্যন্ত বা 165 পর্যন্তই তখন ছিল। মানে এই অবস্থায় এই বাইকটা এসে মার্কেট কাঁপায় দিছে একটা সময়। মানে আমি বলবো যে এই বাইকটা হলো একদম মার্কেট কাঁপানো একটা বাইক। এন্ড তারপরে কি এই আর্মি ঢুকতেছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে, যাক এগুলো আমার দেখা লাভ নেই, আমি এখান থেকে ভাগি, আমার বাইকের এটা আনরেজিস্টার্ড, রেজিস্ট্রেশন করা নাই। যেখানে আমরা ছিলাম ওখানে আমরা থাকি। মানে বাংলাদেশের মার্কেটটা এই বাইকটা যেভাবে ধরে ওই মার্কেটটা এখনো পর্যন্ত ধরে আছে। দেখেন এই বাইকের কম্পিটিশনে যদি বলেন অন্য যে বাইক ছিল হোন্ডার সিবিআর ছিল, অ্যান্ড হোন্ডার সিবিআর আবার এটার মতো অতটা টান নাই। এখন টানের দিক থেকে যদি কম্পিটিশন বলেন তাহলে এই বাইকের কম্পিটিশনে ছিল হলো সুজুকি GSX-R। GSX-R বাইকটার দামও কিন্তু কম ছিল। দেখেন 3,80,000 3,90,000 GSX-R পাওয়া যেত এভিএস ভেরিয়েন্টটা। অফিসিয়ালি 3,80,000 ছিল বা আনঅফিসিয়ালটা 90 ছিল। আস্তে আস্তে 4 লাখের উপরে গেল, যেতে 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 5 লাখের উপরে চলে গেছে। ভাই একটা বাইক যদি এরকম দাম বাড়ে তাহলে কি এটার কম্পিটিশন ওই বাইকটা থাকতে পারবে? পারেও নাই। কিন্তু এই বাইকটা দেখেন, এই বাইকটা 5,25,000 এবং 5,25,000-এই এখনো পর্যন্ত আছে আমি যতটুকু জানি। সম্ভবত ইন্দোনেশিয়ানটা 5,25,000-এ পাওয়া যেত, ইন্ডিয়ানটা কিছু এদিক সেদিক হয়তো বা ছিল, বাট এখনো পর্যন্ত আমি যতটুকু জানি, আমার ভুলও হইতে পারে, আপনারা ওয়েবসাইট করে দেখে নিন, যে ইয়ামাহা R15 ভার্সন 3 এই বাইকটা এখনো পর্যন্ত 5,25,000 সম্ভবত নতুন পাওয়া যাইতেছে। অ্যান্ড এই বাইকটার ফার্স্ট হ্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ড দুইটার ভ্যালুই কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে। যে কারণে আমার মনে হয় R15 ভার্সন 3টা এখনো পর্যন্ত, মানে আমি বলবো ওই যে গেম চেঞ্জার হিসেবে এই বাইকটা যে আসছিল, এখনো পর্যন্ত এই বাইকটা গেম চেঞ্জার হিসেবেই আছে। ফার্স্ট অফ অল এই বাইকটা দেখলে আপনার যে ফ্রন্টের যে লুকটা, মানে এইটার যেই এগ্রেসিভ যে লাইটের ব্যাপারটা, হেডলাইট অ্যান্ড অল, ভাই আপনি এই বাইকটা যেই সাইড থেকে দেখবেন ওই সাইড থেকে আপনার কাছে মনে হবে যে সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল। 150cc সেগমেন্টে আমার মনে হয় না এত সুন্দর অন্য কোনো বাইক আছে। প্রশংসাকে একটু বেশি করে ফেলতেছে কিনা জানি না, তবে একটা জিনিস আমি বলবো যে R15 ভার্সন 3 মানে এটা নট অনলি আমার পছন্দ, আমার মনে হয় সবারই এই বাইকটা অনেক বেশি পছন্দ এটা ডিজাইনের কারণে। 150 এই সেগমেন্টে এরকম একটা মাস্কুলার লুকের, এরকম একটা মানে এরোডাইনামিক শেপের এরকম বাইক, এটার তুলনা আসলে দাম দিয়ে দিতে পারতো হয়তো অনেকে, মানে এটার চেয়ে কম দাম রেখে, বাট ওই জিনিসটাও আসলে অনেকেই পারে নাই। আর যদি বলেন সেকেন্ড হ্যান্ড মার্কেটের কথা, ভাই একটা R15 ভার্সন 3 অল্প কিলো চলা আমি দেখছি যে 4.5 লাখ টাকার উপরে সেল হয়, 4.5, 470, 75 পর্যন্ত সেল হইতেছে। মানে এটা যদি অল্প কিলো চলা হয়, ধরেন 1000, 1200 এরকম চলা হয়, এন্ড এটার কিলো কত চলছে? এটার কিলো চলছে 1475। ভাই তার মানে এটাও মেলা দাম হবে। মানে চাহিদা এটা এখনো পর্যন্ত আছে, আর চাহিদা আসলে থাকবে না কেন ভাই? আচ্ছা, আমার R15 ভার্সন 3 কেন পছন্দের এটা একটু আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে আমার যে বডি সাইজ, আমার বডি সাইজের সাথে এই বাইকটা যায়। মানে এইটার যে প্যাসেঞ্জার যে রাইডিং সিট থেকে এইটার যে হ্যান্ডেলের দূরত্ব, এটা আমার বডির সাথে খুব সুন্দর যায় এবং আমি বসে খুব সুন্দরভাবেই বসতে পারি, শকটক খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারি। এই কারণে আমার এই বাইকটা পছন্দ। আমার GSX-R যে পছন্দ তা না, GSX-Rও আমার অবশ্যই পছন্দের বাইক, কিন্তু ওইটার ঝামেলা কি, ওইটা আমার কাছে মনে হয় এক হলো হ্যান্ডেল নিচু, আর দুই হলো হ্যান্ডেলটা সিট থেকে অনেক কাছে, এই কারণে অল্প জায়গার মধ্যে বেন্ড হয়ে বসতে হয়, অ্যান্ড ওই জিনিসটা আমার জন্য একটু কষ্টের হয়ে দাঁড়ায়। অ্যান্ড GSX-R এর সাসপেনশন আমার কাছে বেশি একটা ভালো লাগে না, R15 এর সাসপেনশন সেই তুলনায় অনেক বেশি ভালো। তবে হ্যাঁ, ভালো লাগার মধ্যে ভালো লাগার বাইক আরেকটা আছে CBR, বাট ওটার ফ্রন্ট লুক আমার ভালো লাগে না। মানে এগুলো আমি টোটালি কিন্তু আমার নিজস্ব পছন্দের কথা বলতেছি, ফ্রন্টের লুক ভালো লাগে না, কিন্তু এটার সিটিং পজিশন চমৎকার। যদি কেউ আরামে বসে অনেকক্ষণ বাইক চালাইতে চান এবং স্পোর্টস বাইকের মজা নিতে চান তাহলে CBR আপনার জন্য অবশ্যই। বাট যদি ওভারঅল লুকস অ্যান্ড সব কিছু চান তাহলে R15 ভার্সন 3। দেখেন এই বাইকের পর R15 ভার্সন 4 আসছে, R15M এর মধ্যে কতগুলা ভেরিয়েন্ট আসছে, কিন্তু এটার মার্কেট কেউ নিতে পারছে বা এটার মার্কেট কি কেউ খাইতে পারছে? পারে নাই এবং পারবেও না। এটার পিছনে বড় একটা কারণ হচ্ছে এটার লুকস। অ্যান্ড যদি ইঞ্জিন পাওয়ারের কথা বলেন, এই বাইকটার মধ্যে BS4 থেকে পাওয়া যায়, অ্যান্ড এরপরে যেগুলো আসছে BS7 বা BS6, ওইগুলাতে আবার একটু রিফাইনমেন্ট বেশি, পরিবেশ বান্ধব বেশি,
যে কারণে ওইগুলার আবার একটু ইঞ্জিনের পাওয়ারে গিয়ে হালকা হইলেও মানে একটা যে এগ্রেসিভ টান যে ফিলটা ওই ফিলটার একটু অভাব আছে। এই কারণে আসলে অনেকে আবার ওই আগের টেকনোলজি, এই যে টেকনোলজিটা এটার দিকেই বেশি ফোকাস রাখতেছে। যেমন ধরেন MT-15 এর ব্যাপারে যদি আসেন, MT-15 ভার্সন 1 ওইটার ইঞ্জিন পাওয়ার MT-15 ভার্সন 2 এর চেয়ে অবশ্যই বেশি। এটা আমি রিসেন্ট ভার্সন 1 চালানোর পরে আরো একবার টের পাইছি। মানে খালি বেশি না, অবশ্যই বেশি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশের রাস্তায় যে পরিমাণ শক, এই শকের মধ্যে এই যে এগুলাতে যে সাসপেনশনটা দেয়া হয়েছে, মানে টেলিস্কোপিক নর্মাল যে সাসপেনশনটা, USD না, এই সাসপেনশনটা খেলে বেশি। তো আমাদের রাস্তাঘাটের যে কন্ডিশন, এখানে মনে হয় যে এটায় আমরা একটু ভালো সাপোর্ট পাই, সাসপেনশন সাপোর্টটা। এই সাসপেনশন সাপোর্টটাও একটা কারণ হচ্ছে যে MT-15 ভার্সন 1 এবং ভার্সন 2 এর মধ্যে, প্লাস R15 ভার্সন 3 এবং 4 বা M এর মধ্যে, 4 বা M এর মধ্যে কিন্তু নর্মাল যেই সাসপেনশন এগুলা নাই, টেলিস্কোপিক নাই, ওটাতে টেলিস্কোপিক USD দেয়া হয়েছে। অ্যান্ড USD সাসপেনশন অবশ্যই ভালো, আমি কোনোভাবে অস্বীকার করব না। USD সাসপেনশনের ডেপথ অ্যান্ড USD সাসপেনশনের স্ট্যাবিলিটি অবশ্যই ভালো, কিন্তু সমস্যা হলো কি ওই যে দুলে কম, মানে এতে করে মনে হয় যে আসলে শকটা অ্যাবজর্ব হয় না বা এরকম কিছু। USD নিয়ে আরেকটা ভুল ধারণা অনেকের আছে যে আসলে USD তে খরচ অনেক বেশি, সিল অনেক কাটে, সিল কাটলে সাথে সাথে তেল পড়ে যায়। না, আসলে সিল কাটলে তেল পড়ে না। এই ধরনের সাসপেনশনে যেরকম সময় নিয়ে তেলটা বের হয়, USD তে ওরকম সময় নিয়ে তেলটা বের হয়। এমন না যে আপনার একটা ঝামেলা হয়েছে রাস্তায়, সব তেল পড়ে গেছে, আপনি আর চালাইতেই পারবেন না, ব্যাপারটা আসলে ওরকমও না। এই বাস কি ধোঁয়া মারতেছে রে ভাই, একটু দেখেন, ভালো মতো খেয়াল করেন। এই যে ব্রেক করছে, এই দেখেন ধোঁয়ার অবস্থা, মানে পুরা কালো ধোঁয়া বের করে। বাস 4 কোনো একটা কোম্পানির বাস, সম্ভবত নিশানের। কি অবস্থা, এটা কোনো হইলো? এটা এরকম কালো ধোঁয়া মারতেছে, এটা ডিজেল মিজেল পুরা সব বের হয়ে যেতেছে না? এভাবে তো বাসটা নষ্ট হবে তাড়াতাড়ি। ছি, দুরবস্থা। আচ্ছা, যেহেতু আমরা এই বাইকের মধ্যে ছিলাম, আমরা এই বাইকের মধ্যেই থাকি। আমার লাইফে R15 ভার্সন 3 নিয়ে বেশ কয়েকটা লং ট্রিপ আছে। এর মধ্যে আমি সাজেকও গেছিলাম এই বাইক নিয়ে, তারপরে কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত জায়গাতেও যাওয়া হয়েছে। এরপর সম্ভবত শ্রীমঙ্গলের দিকেও শ্রীমঙ্গলেও আমার যাওয়া হয়েছে। শ্রীমঙ্গল অবশ্য ভার্সন 3 না, শুধু ভার্সন 4 নিয়েও যাওয়া হয়েছে। অ্যান্ড লংয়ে এই বাইকগুলার সাপোর্ট অনেক বেশি ভালো পাওয়া যায়। এই ধরনের জ্যামের সমস্যা যেটা, আপনি যখন বাইক থেকে পাটা নিচে নামাবেন, মানে পাটা যখন রাস্তায় নামাবেন, তখন হাতের উপরে ফুল ভরটা পড়ে, আর পা যখন আপনার যে ফুটপ্যাক এটার উপরে থাকবে, তখন কিছুটা হচ্ছে থাই দিয়ে এবং পা দিয়ে আপনি বাইকটাকে কন্ট্রোল করবেন, আর হাতে অতটা চাপ পড়বে না। বাট জ্যামে যখন আপনাকে পা নামায় নামায় চলতে হবে, তখন যেটা সবচেয়ে মানে বড় মাপের সমস্যা হয়, সেটা হলো বাম হাতে ক্লাচ ধরা এই মিলা, বাম হাতের এই জায়গাগুলো দেখেন আমার অলরেডি লাল হয়ে গেছে চাপ খেয়ে থাকতে থাকতে। এই একটা ঝামেলা আছে। কিন্তু স্পোর্টস বাইকটাকে তো আসলে ফোকাস করে বানানো হয় একটু রেসিং বা এই সমস্ত জিনিস। যখন আপনি লং রোডে হাইওয়েতে চালাবেন, স্পিডে চলবে, 80, 90, 100+ থাকবে, তখন এইটার এই উইন্ডশিল্ড থেকে এসে যে বাতাসটা পেছন দিকে আসবে, এই বাতাসটা আপনাকে একটা সুন্দর চাপ দিয়ে ধরে রাখবে পেছনের দিকে। অ্যান্ড আপনার হাতের উপরে অতটা চাপ যাবে না, অতটা প্রেশার যাবে না, যেই কারণে হাইওয়েতে এই বাইকগুলো চালায় অনেক বেশি মজা। আমার কাছে কেন যেন হাইওয়েতে কমিউটারের চেয়ে স্পোর্টস বাইক চালায় বেশি ভালো লাগে। মানে যেখানে আপনাকে পা না নামাইতে হবে, যেখানে আপনার স্পিড 80-র উপরে থাকবে, ওইখানে এই বাইকের মজা আসলে অন্যরকম। অ্যান্ড এই বাইকটা আসলে মার্কেট পাওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে কি, এই বাইকের মধ্যে না সব ফাংশন আছে। আপনি এমন কিছু বলতে পারবেন না যে বাংলাদেশে দরকার এবং নাই। যেমন এরপরের বাইকগুলোর মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল আসছে, তারপরে কুইক শিফটার আসছে, বাট এই বাইকের মধ্যে ওই জিনিসগুলো অতটা জরুরি না। আমাদের দেশের প্রেক্ষাপটে কুইক শিফটার বা ট্র্যাকশন কন্ট্রোল অতটা জরুরি না। ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে অতিরিক্ত পাওয়ারের কারণে পেছনের চাক্কা, ধরেন আপনি ট্র্যাক মিস করবেন, এরকম কর্নারিং করতেছেন, এমন টাইমে পিক আপ করছেন, অতিরিক্ত ঘুরে চাকা ট্র্যাক মিস করে ফেলবেন, ওটার জন্য ট্র্যাকশন কন্ট্রোল। বাট এই 150cc সেগমেন্টে আমার মনে হয় না ট্র্যাকশন কন্ট্রোলের এরকম দরকার আছে। অ্যান্ড কুইক শিফটার হচ্ছে পারফরমেন্স আর একটু ভালো পাওয়ার জন্য কুইক শিফটিং, আপনি ক্লাস ছাড়া শিফট করতে পারবেন। এটা যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনি এমনিও শিফট করতে পারবেন। তো যে কারণে এই দুইটা ফাংশন বাংলাদেশে অতটা প্র্যাকটিক্যাল বা জরুরি কোনো ফাংশন না বিধায় আমাদের এইটার মধ্যে আমি বলতে পারি যে সব ফাংশনই ছিল। 150cc সেগমেন্টে যা যা দরকার, এটার মিটারের মধ্যে আপনি চাইলে ঘড়ি দেখতে পারবেন, আপনি চাইলে ট্রিপ দেখতে পারবেন, অটো দেখতে পারবেন, যদিও এক জায়গাতেই মিটারটা যতটুকু বড়, চাইলে আরো অনেক কিছু দিতে পারতো, বাট তখন হয়তো দরকার মনে করে না, এই জন্য দেয় নাই। গিয়ার শিফটিং ইন্ডিকেটর দেখা যাইতেছে, RPM দেখা যাইতেছে, স্পিড দেখা যাইতেছে, ফুয়েল গজ দেখা যাইতেছে, আর কি চান? মানে আর কিছুর কি দরকার আছে? মিটারটা দেখতেও যথেষ্ট পরিমাণ সুন্দরই ছিল। চলেন ঘুরি আমরা। কি খবর? স্টুডেন্টদের দেখে আমার কেন যেন হঠাৎ ভালো লেগে গেল। আর সাউন্ড,
যে সাউন্ডটা ভাই, মানে সুপার বাইকের একটা ফিল দেয় না? কড়া লাগে ভাই, আমার কাছে কেন জানি খুব বেশি কড়া লাগে। মানে V3 সাউন্ডের সাথে V4 বা M বা V2 বা V1 কোনোটা যায় না ভাই। V3 সাউন্ড ইজ V3 সাউন্ড। আমার কাছে এই বাইকটা ভাই সত্যি কথা খুবই ভালো লাগে। এন্ড এটার মধ্যে ছিল হচ্ছে স্লিপার ক্লাচ, যে কারণে আমরা একটু গুজো হয়ে বসলে ক্লাচ ধরা, এন্ড যে কোনো বাইকে আসলে আমাদের দেশে তো একটু জ্যাম বেশি, ক্লাচ টাচ ধরে রাখলে দেখা গেছে যে হাতটা ব্যথা হয়ে যায়। এন্ড এটা স্লিপার ক্লাচ দেওয়াতে দেখা গেছে যে স্লিপার ক্লাচের ফাংশনও মোটামুটি ভালো, এই জন্য জ্যাম টাইমে আমরা ইজিলি এই বাইকটা মানে ক্লাচ করে বের হয়ে যেতে পারতাম। আর স্লিপার ক্লাচের আরো কিছু ব্যাপার আছে, যেমন শিফটিংয়েও আপনাকে ওরকম একটা পেছন থেকে ধাক্কা দিবে না। ধরেন ডাউন শিফটে একদম চাকা লক হয়ে যে আপনাকে স্লিপ করে ফেলবে, ওই ব্যাপারটা করবে না। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, আসলে এগুলা পুরানো ব্যাপার স্যাপার, এগুলা নিয়ে ডিটেল মনে হয় কিছু বলার নাই। মেইনলি হচ্ছে স্লিপার ক্লাসটা ছিল, এই ব্যাপারটা খুব বেশি একটা এফেক্টিভ একটা ব্যাপার, এটা আমাদের জন্য বেশ প্র্যাকটিক্যাল একটা খুব কাজে দেওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে। ভাই দাঁড়ান, ব্যাপার হচ্ছে এই স্লিপার ক্লাসটা এনে কি হইলো, যে দিক থেকে পারছে সে সেই দিক থেকে স্লিপার ক্লাচ হয়ে বসে আছে, মানে কেউ কোনো দিকে কাউরে যাইতে দিতেছে না, যে যেমনে পারতেছে। বেশ, তো আজকে এখানে কেন যেন নাই, পুলিশ সার্জেন্ট কিচ্ছু নাই, সম্ভবত খাইতে গেছে। আচ্ছা, মোটামুটি এরা তো নিজেরাই থামছে উইদাউট এনি পুলিশ সার্জেন্ট, সুন্দর নিজেরাই আইনটা মেনে ফেলছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম অ্যান্ড ব্রেকিং R15 ভার্সন 3, 4 এগুলার ব্রেকিং ভাই চমৎকার। মানে প্রশংসা একটু বেশি করে ফেলতেছি, যেহেতু এই বাইক নিয়ে কথা বলতেছি, প্রশংসা এটা আসবেই। আমার কাছে স্পোর্টস বাইকের মধ্যে এখনো পর্যন্ত বেস্ট বাইক লাগে R15, তো আমার কাছে এটার প্রশংসাই পাবেন, দুর্নাম পাবেন না। এটার পেছনের ব্রেক বলেন, সামনের ব্রেক বলেন, এত বেশি জমে। তবে ইন্ডিয়ানের চেয়ে ব্রেকিং আরো বেশি কনফিডেন্ট পাবেন হচ্ছে R15 ভার্সন 3 যদি ইন্দোনেশিয়ানটা বা থাইটা চালান, ওগুলার ব্রেকিং আরো বেশি জমে, কারণ এবিএস নাই তো। এবিএস না থাকার কারণে ওইটা টোকায় টোকায় এত সুন্দর, মানে প্রতিটা স্ট্রোকে ব্রেকটা এত সুন্দর খেলে। এটাতে খেলে না তা না, এটাতে যেমন সেফটি আছে, এবিএস আছে, এটা আপনি ভুলে যদি প্যানিকে জোরে চাপ দিয়ে ফেলেন, এবিএস আপনাকে রক্ষা করবে, যেটা হচ্ছে আবার ইন্দোনেশিয়া বা থাইগুলাতে করবে না, ওগুলা লক হয়ে আপনাকে ফালায়ও দিতে পারে। অ্যান্ড সিটিং পজিশন, এটার ফ্রন্ট সিটিং পজিশন নিয়ে আমার কোনো অবজেকশন নাই, তবে হ্যাঁ, স্পোর্টস বাইক যে কোনোটার পেছনের সিট নিয়ে একটু ঝামেলা, এটা সবারই থাকবে। এটার পেছনের সিটটারও কুশনিংটা অনেক বেশি পাতলা এবং ছোট। এটা দেখা গেছে আধা ঘন্টার একটা রাইডে আপনি পেছনে বসে কোথাও কোনো জায়গায় গেছেন, এটা বিপদে আপদে কাউকে পেছনে নিচ্ছেন, ঠিক আছে, বাট এই সিটগুলো অবশ্যই লং ট্রিপ করার জন্য না, দুইজনের। বাট তারপরে আমরা যাই, আমি যেমন শামীমকে নিয়ে সাজেক চলে গেছি ভাই, বুঝেন, সাজেক এই বাইকে দুইজন গেছি আমি, আমারটা ছিল থাই ভেরিয়েন্ট, অবস্থা খারাপ হয়ে গেছিল। এই তো, এন্ড এই বাইকের মধ্যে যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে, এটা বেশ রিলায়েবল টেকনোলজি একটা ইঞ্জিন, এখনো পর্যন্ত এত বছর হয়ে গেছে, এন্ড এই ইঞ্জিনটা খুব ভালো সাপোর্ট দিয়ে আসতেছে সবাইকেই। নর্মালি 40,000 পর্যন্ত এই ইঞ্জিনে তেমন কোনো কাজ কারোই আসে না, অনেকের 80-90 হাজার পর্যন্ত চলতেছে, বাট 40-এর পরে অনেকের ঝামেলা হয়েছে এন্ড ইঞ্জিন রিবিল্ড করতে হয়েছে, এরকমটা আমি দেখছি আর কি, এতটুকুই আমি আপনাদেরকে বললাম। তবে ইঞ্জিন ভালো, আপনি যদি যত্ন করে ব্যবহার করেন, আমার মনে হয় 1 লাখ কিলোমিটার এই ইঞ্জিনের কোনো কিছু হবে না। যাক, অনেক কিছু বললাম আজকে এই বাইক সম্পর্কে, নতুন একটা বাইক নিয়ে বেশ সুন্দর চালাইলামও। 300 ফিট যাওয়ার মতো শরীরের অবস্থা নাই, এই কারণে আমি একটু এলাকার মধ্যেই ভিডিও করতেছি। তবে খুব তাড়াতাড়ি শরীরটা ভালো হয়ে গেলে আমরা 300 ফিটে গিয়ে আবার ভিডিও করব পুলিশ এবং চেকপোস্টের চোখ ফাঁকি দিয়ে। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে রাখতেছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগলেও প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এখানে এরকম ধোয়া কেন, এখানে কি চিল শুরু হইলো, মশার ওষুধ দিতেছে। যাই হোক, গুড, ভালো সাইন। চিল ব্রো, check the mic and make sure it sound right, boys.